নমস্কার, আমি অপর্ণা। আজকে যে সত্য ঘটনাটি বলবো সেটি হচ্ছে একজন ডাক্তারের ঘটনা। যে মানুষকে প্রাণ বাঁচায় সেই কি করে মানুষকে খুন করতে পারে, সেই ঘটনাই আজকে বৃত্তান্তভাবে আপনাদের কাছে তুলে ধরছি। আসুন তাহলে শোনা যাক। এটা হচ্ছে মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলার ইটারসি এলাকার ঘটনা। এখানে একজন ডাক্তার বাস করতেন এবং সরকারি হসপিটালে সে চাকরি করতেন। সে হচ্ছে ডাক্তার সুনীল মন্ত্রী নামে একজন হাড়ের ডাক্তার বাস করতেন। তাঁর স্ত্রী ছিলেন সুষমা মন্ত্রী এবং দুই ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। তারা এখন বড় হয়ে গিয়েছে এবং বড় হয়ে যাওয়ার পরে বোম্বেতেই তারা চাকরি করে এবং সেখানেই তারা শিফট হয়ে গিয়েছে। তারপরে ওখান থেকে ওই ডাক্তার চলে আসেন ভূপালে। ভূপালে এসে আনন্দনগর এলাকার দোতলার একটা বাড়িতে ভাড়া থাকতেন এবং তার স্ত্রীর এখন ফ্রি টাইম, তাই জন্য দোকান করে দিয়েছিলেন, মানে বাড়ির নিচেই একটা বুটিকের দোকান করেছিল এবং দোকানে ওনার স্ত্রী সুষমার সঙ্গে একজন কর্মচারী থাকতো, যে একটা মেয়ে মানে বউ, তার নাম ছিল রেনু। এরা দুজনে মিলে ওই বুটিক চালাতো সময় কাটানোর জন্য। আর ডাক্তার তো হসপিটালে চাকরি করত। কিন্তু হঠাৎই 2018 সালের দিকে মানে ওনার শরীর খারাপ হয়ে যায়। সুষমা দেবীর শরীর খারাপ হয়ে গেলে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে মারা যায়। তারপর থেকে ডাক্তার মন্ত্রী তো একদম একলা হয়ে যায় এবং একলা হয়ে যাওয়ার পরে ওই রেনুই পুরো দায়িত্ব সামলায় ডাক্তার সুনীল মন্ত্রীকেও, এবং ওই বুটিকের কাজকর্ম সব দেখাশুনো করে এবং ঘরের কাজও দেখাশোনা করে। মোটামুটি ওই পুরো এখন সবকিছুর দায়িত্ব নিয়ে সবকিছু ঠিকঠাকভাবে চালাচ্ছে। এইভাবে চলতে চলতে 1 থেকে 1.5 বছর হয়ে গিয়েছে। হঠাৎ করে কি করলো, ওই রেনুর পতি মানে হাজব্যান্ড এসে একদিন ওই ডাক্তারের বাড়িতে দেখে কি যে ওরা দুইজন অন্তরঙ্গ অবস্থায় ওদের বেডে পাওয়া গিয়েছে। তখন থেকে মানে সুনীল আর রেনুর যে অবৈধ সম্পর্ক আছে সেটা রেনুর বর বীরেন্দ্র পছৌরি ওরফ বীরু ও কিন্তু জেনে গেল। কিন্তু বীরেন্দ্র ও কিন্তু ডাক্তার সুনীলকেও কিছু বলল না এবং ওর বউ রেণুকাকেও কিছু বলল না। কয়েকদিন পর থেকে বীরু কি করলো, ওই ডাক্তার সুনীলকে ব্ল্যাকমেল করতে থাকলো এবং ব্ল্যাকমেল করার পরে টাকা নিতে থাকে, সবসময় টাকা নিতে থাকে। বলে যে আমি বলে দেবো, কিন্তু গলি মহল্লায় সবাইকেই বলে দেবো যদি তুমি আমাকে টাকা না দাও, কারণ আমার বউয়ের সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, সেই জন্য তুমি যেভাবেই হোক আমাকে টাকা দেবে। এখন ডাক্তার তো মুখ বন্ধ করে টাকা দিয়েই যাচ্ছে, কারণ কি একটা মান সম্মানের ব্যাপার আছে। যদিও সম্পর্ক থেকে থাকে, যদিও না থাকে, সেটা তো মানে এখন লোকে যদি জেনে যায় তখন কেমন একটা খারাপ অবস্থা হয় না। ওই জন্য ডাক্তার সাহেব কিন্তু সবসময় টাকা দিয়ে যাচ্ছে। কিন্তু বীরুর তাতেও মন পছন্দ হচ্ছে না, ও ভালো রকম বড় বড় রকমের টাকা চায়। তখন ডাক্তার সুনীল বলল, ঠিক আছে, তোমার যখন এতই সন্দেহ, এতই আপত্তি, তাহলে তুমি আমার বাড়িতে আমার কাজ করো, ড্রাইভারের কাজ করো, তোমাকে মাসে 16,000 টাকা দেবো, তাহলে তুমি দেখতে পাবে তোমার বউয়ের সঙ্গে আমার কতটা কি সম্পর্ক। এরকম ভাবে বুঝিয়ে বলায় সত্যি সত্যি বীরেন্দ্র কি করলো, ডক্টর সুনীল মন্ত্রীর গাড়ি চালানো শুরু করে দিল। কিন্তু এইভাবে ও শুরু করেছে, তারপরে ও টাকা পায় আর রেনু পুরো বুটিক চালায়, পুরো সংসারের সব দায়িত্ব ওখান থেকে ও ভালো টাকা পায়। মোটামুটি এখন ওরা ভালোই আছে। কিন্তু ওই যে লোভ মানুষকে কখনোই স্থির থাকতে দেয় না। তাই ওই বীরেন্দ্র কি করলো, ডাক্তার সাহেবকে আরও বেশি টাকা চাইতে লাগলো। তখন ডাক্তার সাহেব মনে মনে ভীষণ মানে কি করবে, বয়স তো 56 বছর হয়ে গিয়েছে সুনীল ডাক্তারের, হাড়ের ডাক্তার যেহেতু, বিশেষ করে ভালোই নাম প্রসার হয়ে গিয়েছে, পুরো সবাই এলাকার জানে যে একজন ভালো সিনিয়র ডাক্তার হসপিটালে চাকরি করেন। কিন্তু তার যদি এখন এই বদনাম হয় তখন কত একটা খারাপ দেখায় না। সেই জন্য ও ভেবেছে মনে মনে যে আমি ওই বীরেন্দ্রকে মেরেই দেব। কে জানি হয়তো বীরেন্দ্রের বউর সঙ্গেও পরামর্শ করে নিয়েছে না কি না নিজের থেকে এটা করেছে, সেটা তো আর এখানে জানা যায় না। কিন্তু আজকাল যা হচ্ছে, প্রত্যেকটা পত্নী কি করছে, তার স্বামীকে ওইভাবেই মানে প্রেমিকের সাথে মিলে মার্ডার করে দিচ্ছে। তাই জন্য এটাও কি কেস ঘটেছিল সেটা তো আর সঠিকভাবে জানা যায়নি। যাই হোক, সুনীল ডাক্তার মানে মনে মনে প্ল্যান করছিল যে যেভাবেই হোক ওই বীরেন্দ্রকে পথের থেকে সরাতে হবে। উনি কি করছে, একজন যেহেতু ডাক্তার সেহেতু সব কিছুই জানে যে কোনভাবে
মানে করতে হয়, বডিকে নষ্ট করতে হয়, কি করতে হয় সেগুলো ভালো করেই জানে। তখন ডাক্তার কি করেছে, ওই দোকান থেকে অনেক অ্যাসিড কিনেছে এবং কয়েকটা করাতের মতো জিনিসও কিনেছে, যেগুলো দিয়ে বডি কাটা যায়। ও মনে মনে সব দিক দিয়েই প্ল্যান করেছিল। তখন একদিন যখন ডক্টর সাহেব হসপিটালে গিয়েছিল এবং বাড়ি আসার সময়, তখন বাড়ি আসবে এমন সময় ওই বীরেন্দ্র ওরফে বীরু বলল কি, ডাক্তার সাহেব আমার দাঁতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তখন ডাক্তার সাহেব বলে, ঠিক আছে তুই বাড়ির ভিতরে আয়, তাহলে তোকে আমি দাঁতের ওষুধ দিচ্ছি। এই ভেবে কি করেছে, বীরেন্দ্রকে নিয়ে বাড়িতে এসছে। বাড়িতে এসে ঘরে ঢুকে দাঁত ব্যথার ওষুধের বদলে জায়গায় ওখানে দিয়ে দিয়েছে ওকে বেহুশ করার ওষুধ। যখন বেহুশ হয়ে গিয়েছে তখন তো ওর আর কোনো হুঁশ নেই। তখন ডক্টর সুনীল ওই বীরুকে ঘরে থেকে টেনে বাথরুমের ভিতরে নিয়ে গিয়েছে। বাথরুম ভিতর নিয়ে গিয়ে ওকে গলা টিপে হত্যা করেছে। হত্যা করার পরে ওকে কি করেছে, পুরো ওই শরীর যে করাত ছিল ওই করাত দিয়ে কেটে কেটে টুকরো করে 500 টুকরো করে ফেলেছে। মাথা আলাদা করেছে, হাত আলাদা করেছে, সব কিছু আলাদা আলাদা অনেক টুকরো করেছে। তারপরে ওরে বড় বড় ড্রাম, 2টো ড্রামের ওরকম অ্যাসিড রেখেছে এবং বড় বড় গামলা, হাঁড়ি কুড়ি যা পেরেছে, মোটামুটি যেটা বড় বড় জিনিস। একটা মানুষের শরীর তো কম বড় হয় না, মানে কি বলবো, মানুষের বুদ্ধিভ্রষ্ট হলে যা হয়, না হলে একটা জ্যান্ত মানুষকে কেটে তার শরীরটাকে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলবে। মানে মাথাটা তখন একজন এত বড় ডাক্তার, তার মাথায় কিভাবে কাজ করলো কে জানে। যাক, তারপরে সেই কি করেছে, কেটে মানে ওই দিন তো মেরে ওইভাবে কেটে আবার পরের দিন 4 ফেব্রুয়ারি 2019 এই ঘটনা ঘটানোর পরে আবার 5 ফেব্রুয়ারি ও দিব্যি ওই ডাক্তার পুরো হসপিটালে গিয়েছে, ডিউটি করেছে এবং তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে 5 ফেব্রুয়ারি পুরো ওকে আরো টুকরো টুকরো করে ওই সব কিছুর ভিতরে মানে ছেড়ে দিয়েছে, অ্যাসিডের ভিতরে, যে গামলায় তারপরে ওই ড্রামে অ্যাসিড ছিল সেইগুলোর ভিতরে। এখন দিলেই তো সঙ্গে সঙ্গে আর গলে যায় না, একটু মানে ডিসকালার হয়ে গিয়েছে, রং চেনা যাচ্ছে না। তারপরে এখন ভীষণ একটা বাজে অ্যাসিডের গন্ধ, আর অতটা অ্যাসিডে একটা মানুষের শরীর জ্বলছে, একটা গন্ধ গন্ধ হয়ে গিয়েছে। ডাক্তার ঘরে বসে ওই লাশ কাটছে আর অ্যাসিডের মধ্যে ডুবাচ্ছে, কিন্তু দরজা বন্ধ করে। প্রতিবেশীরা ভাবছে যে কি ব্যাপার, কেমন একটা বাজে গন্ধ আসছে, সবাইকে খুব বলা বলি করছে ওর বাড়ি এই কিসের গন্ধ বা কোত্থেকে আসছে, এরকম বলা বলি। না আমার বাড়িতে না, আমার বাড়িতে, সবাই বলছে আমার বাড়িতে না, কিন্তু মনে হচ্ছে গন্ধটা ডাক্তারের বাড়ি থেকেই আসছে। তখন একজন প্রতিবেশী কি করলো, পুলিশকে ফোন করলো। পুলিশকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, যে এরকম আমাদের পাশের বাড়ি ডাক্তারের ঘর থেকে কেমন একটা বাজে গন্ধ পাচ্ছে আর কোনো লোককে পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি আসেন। তখন পুলিশ এসে দরজা ভেঙে দেখে ডক্টর ভিতরে আছে, কিন্তু ওর গায়েটায় রক্ত লাগানো আছে এবং জামা কাপড়ে কেমন যেন চারিদিকে মানে কি একটা বিশ্রী গন্ধ, ব্যাপারটা কি থেকে আসছে। এই ভেবে সঙ্গে সঙ্গে কি করলো, একজন পুলিশ ভিতরে চলে গেল, গিয়ে দেখে কি বাথরুমে কি সব ভরা, পুরো ড্রামে, বালতিতে, এতে তাতে সব কিছুতে। তখন পুলিশ সবাই গিয়ে দেখে কি, এ ভগবান, একটা মানুষের এরকম মাথা ওই ড্রামের মধ্যে ভাসছে, কাটা হাত ভাসছে, কিন্তু তখন বুঝতে পারেনি যে কে। তারপরে অ্যাসিডে পুরো জ্বলে গিয়েছে। তখন পুলিশ ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে এ কে। ডাক্তারবাবু তখন বলে এ হচ্ছে বীরেন্দ্র। বলতে চাইছিল না প্রথমে, তারপরে বলে দিল। বীরুর বাবা ছিল, ওকে ফোন করা হয় এবং ফোন করে ও এসে বলে যে হ্যাঁ এ তো আমার ছেলে বীরেন্দ্র। তখন পুলিশ ডক্টর সুনীলকে নিয়ে যায় ধরে, আর ডক্টর সুনীলের যে প্রেমিকা মানে বীরেন্দ্রর যে বউ তাকেও নিয়ে আসে। সে বলে আমি এসব কিছু জানি না, ওই সময় ডাক্তার আমার বাড়িতে ছিল, কিন্তু কি করেছিল কি না করেছিল কেউ জানে না। যাক, এত কিছু কাণ্ড ঘটে গিয়েছে, কিন্তু ওর ছেলে মেয়ে কিছুই জানে না। তখন পুলিশ ধরে নিয়ে যায় যখন ডক্টর সুনীলকে, তারপরে ওর ছেলেদের মেয়েকে ফোন করা হয়। তখন ওরা ফোন করলে আসে, বলে যে কালকেও বাবার সঙ্গে আমার অনেক কথা হয়েছে, কিন্তু এ সমস্ত কিছুই বলেনি, আর এসবে কোনো আমি বুঝতেই পারিনি। তখন ওরা এসে ছেলে বাবাকে দেখতে চায়, জামা কাপড় কিনে দেয়, যেহেতু জেলের মধ্যে রয়েছে। জেলের ভিতরে ডাক্তারের শরীর খারাপ হয়, কিন্তু ওই চিকিৎসা করে টোরে এখন সে ভূপালের জেলে আছে, যাবজ্জীবন তাকে জেল হয়েছে। এই হচ্ছে অবস্থা। মানুষ যে কখন কার মাথায় কি কাজ করবে না করবে কিছুই বোঝা যায় না। একজন বয়স্ক ডাক্তার হঠাৎ করে কি হলো, তার যে পুরো এত সুন্দর ফ্যামিলি, বউটা মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে এই একটা
অবৈধ প্রেম সম্পর্কে জড়িয়ে পড়লো এবং জড়িয়ে যাওয়ার পরে সে এখন জেলে। ভেবেছে কখনো যে আমি এরকম জেলে থাকবো? হ্যাঁ, আমার ভবিষ্যৎ এরকম, কেউ তো জানে না ভবিষ্যৎ। তাই রাগের মাথায় এসে এমন কোনো কাণ্ড করা উচিত না যেটা ভবিষ্যতে ভীষণ একটা দুঃখদায়ক ঘটনা হয়। এই ঘটনাটি শুনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার নয়, সবাইকে সচেতন এবং সজাগ থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে পরিবেশে নিজের এবং আশেপাশের সবাই ভালো থাকতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।